প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় অর্থনৈতিক কৌশল প্রণয়ন, বাস্তবতা ও চ্যালেঞ্জ। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এসে যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। আমরা অর্থনৈতিক কৌশল প্রণয়ন ও বাস্তবতা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো আজকে। এবং আজকে কেন এই অর্থনৈতিক কৌশল ও বাস্তবতা এবং চ্যালেঞ্জ, আপনি নিশ্চয়ই জানেন যে এই পরিস্থিতি উত্তরণে সরকার গতকালই একটি নতুন কমিটি করেছেন। দেশের বরেণ্য অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একাধিকবারের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, তাকে নিয়ে একটি কমিটি করা হয়েছে। প্রায় 40 সদস্যের মতো কমিটি, যতটুকু এখনো পর্যন্ত 38 সদস্যের কমিটি। সেই কমিটিতে রয়েছেন দেশের বিভিন্ন খাতের সংশ্লিষ্ট যারা অর্থনীতিবিদ, অর্থনীতি বিশ্লেষক, অর্থনীতি নিয়ে কাজ করেন, ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করেন। রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিস্টিংগুইশড ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, রয়েছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রয়েছেন ফাহমিদা খাতুন। আমরা এর সাথে এই কমিটি গতকালই তৈরি হয়েছে এবং সেই কমিটির অন্যতম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ইতিপূর্বেও তিনি বিভিন্ন সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার যে কার্যক্রম, সেই কমিটিতে ছিলেন। এবার আবার নতুন যে নির্বাচিত সরকার ক্ষমতায় এসছে বা দায়িত্ব নিয়েছে, সেই সরকারের 2 মাসের মাথায় যে কমিটি গঠন করেছে অর্থনীতির, যে আমরা অর্থনৈতিক কৌশল প্রণয়ন ও বাস্তবতা এবং চ্যালেঞ্জ নিয়ে যে কমিটিটি এখন পর্যন্ত প্রণয়নের যে কমিটিটি গঠন করা হয়েছে, সেই কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল মজিদ। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আর এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরবো আলোচনার শুরুতেই আমি ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে একটু জানতে চাই, নতুন সরকার ক্ষমতায় এসছে 2 মাস হলো, একটি বৈশ্বিক চাপ আমাদের উপরে আছে, বৈশ্বিক অর্থনৈতিক একটি চাপ, ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, তার কারণে আমাদের উপরে এসে পড়েছে। তার সাথে দীর্ঘদিন ধরে চলা যে নানান আর্থিক সংকট, সেটি তো রয়েছেই। অন্তর্বর্তীকালীন সরকারের পর নির্বাচিত সরকারও অনেকগুলো উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে অর্থনীতিকে ঘুরে দাঁড় করাবার। এখন এই পর্যায়ে এসে এই যে গতকালকে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে যে কমিটি গঠন হলো, এই কমিটি গঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম যে সমুদ্রে যখন পেতেছি শয্যা, তখন কিসের ভয়, কিসের কি, এই টাইপের আর কি। হ্যাঁ, নতুন যে সরকার 2 মাস হলো, একটা নতুন উদ্যম নিয়েই এবং তার ব্যাকআপে হচ্ছে একটা অত্যন্ত বিশৃঙ্খল একটা অর্থনীতি, নানান ধরনের টানাপোড়েন। তার ভিতরেও হঠাৎ করে এই ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধটা এর শাখের উপরে করার আর কি বাটি আটি টাইপের মতো হয়েছে আর কি, হয়ে একটা ভালো একটা জটিল পরিস্থিতি শুধু এই মুহূর্তে না, এবং শুধু এই বাংলাদেশে না, প্রায় পৃথিবীর প্রায় বহু দেশেই এটা একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো যারা হরমুজ প্রণালীর এই দিকে আছে, যাদের ওই হরমুজ প্রণালী দিয়ে তেল আসতে হয়, তারা আর কি বিশেষ করে। তো সেই সব দেশগুলো আসলে একটা খুব জটিল পরিস্থিতিতে আছে। এই যে কমিটিটার কথা বলছেন, এটা কিন্তু গতকাল গঠিত না, এটা বেশ 3-4 দিন, 5-6 দিন আগে প্রজ্ঞাপন করেই জারি করা আর কি। সেখানে আমরা প্রায় সকল জায়গার থেকেই, সকল ক্ষেত্র থেকেই প্রতিনিধিত্ব নিয়ে করে, এটা একটা কিন্তু এক ধরনের একটা অ্যাডভাইজারি কমিটি টাইপের। হ্যাঁ, অর্থাৎ সরকার নতুন একটা কৌশল তার প্রণয়ন করতে হচ্ছে, তার বাস্তবায়ন করতে গেলে কি সমস্যা হবে, তারপরে চ্যালেঞ্জগুলো কি, সেগুলো এই কমিটি বসে বসে দেখে বলবে এবং সরকারকে। যেমন এই মুহূর্তে আগামী জুন মাসে যে বাজেটটি দেওয়া হবে, সেখানে সরকারকে অবশ্যই তার এই নতুন কৌশল কিভাবে সে সামনে চলবে, সেইগুলোর একটা প্রস্তাবনা, বা ইভেন হয়তো এটাই হেডিং হয়ে যাবে যে অর্থনৈতিক যে কৌশল বা করার এই ধরনের একটা কাব্যিক হয়তো একটা নাম দিয়ে করা হবে। কিন্তু সেইটার ব্যাকগ্রাউন্ড পেপার, সেটাই তৈরি করার বিষয়টা এই কমিটির
আর ফিডব্যাকের উপরে অনেকটা নির্ভরশীল হবে। কমিটি বলবে বা বলতে আমরা কালকে যেমন কালকেই প্রথম সভা হয়েছে, তো কালকে কি কি জিনিস, কি কি লক্ষ্যমাত্রা, কি কি বিষয় সবই করা আছে, সেইগুলোর উপরে খুব ঢের আলোচনা চলবে, বিশেষ করে এই 2 মাসে বাজেট ঘোষণার আগ পর্যন্ত। এবং সেখান থেকেই সেই ব্যাখ্যান বয়ান নিয়েই মূলত বাজেটটি উপস্থাপন হবে, কি কৌশল আর কি। যেমন আমরা খুব স্বাভাবিকভাবে বলতে পারি, এতদিন অনেক দিন যাবৎ সেই 1973 সাল থেকে 78 সাল পর্যন্ত একটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। ওখানে এসে 78 থেকে আবার 80 পর্যন্ত একটা TYP মানে 2 ইয়ার প্ল্যান ছিল। আবার 80 থেকে 85 দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 85 থেকে 90 তৃতীয়, 90 থেকে 95 পর্যন্ত চতুর্থ, তারপরে চতুর্থ থেকে পঞ্চম, 95 থেকে 2000 সালে এসে একটু ছন্দপতন হয়েছে প্ল্যানিং প্রসেসের। সে বছরটা বলা হলো 2001 সালের থেকে 6-7 পর্যন্ত যে আমরা PRSP করব, PRSP, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, ওই স্ট্র্যাটেজি এই ধরনের। এটা সাধারণত দেখা গেছে যে একটি সরকার, বিশেষ করে একটা সরকার, তারা ওই ধারাবাহিকতার এতে থাকেন না, একটু চেঞ্জ করতে হয়, করা হয়, কারণ মোর স্ট্র্যাটেজি এখন বেশি ইম্পর্টেন্ট। ওই ঘুনিয়ে ধরা শব্দটা বলছে এই জন্যই যে প্ল্যানিং কমিটি 5 ইয়ার প্ল্যানে অনেক কথা বলা হয়, লেখা হয়, খুব বাস্তবায়ন হয় না। এবং কখনো কখনো মনে হয় প্ল্যানিং 5 ইয়ার প্ল্যান দিয়ে কি হবে। এবং যেহেতু একটি গণতান্ত্রিক সরকার যেহেতু চেঞ্জ হয়, সুতরাং আগের সরকারের বানানো 5 ইয়ার প্ল্যান পরের সরকার এসে কিন্তু তারপরেও একটা ধারাবাহিকতা থাকবে। তো সেটারই একটা সংস্করণ, এটার নাম হয়তো 5 ইয়ার প্ল্যান দেওয়া হবে না, কিন্তু এটা থাকবে, এটা ভীষণ থাকবে কি অবস্থা। কারণ আমরা একটা এই মুহূর্তে অর্থনীতিটি এই মুহূর্তে অর্থনীতিটি অন্তত নতুন বাজেট ঘোষণার পর্যায় পর্যন্ত একটা খুব প্রচন্ড একটা চ্যালেঞ্জের মধ্যে আছে। 3টা চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ হচ্ছে এই গত 2 বছর এবং তার আগের বছর পতিত সরকারের বাজেটের কোনো ডিসিপ্লিন ছিল না, বাজেট রিভাইজ করা হতো না, বা যা যেভাবে হয়েছে চলেছে, মনে করেন ঠ্যাট দিয়ে চলা যারে বলে, এইভাবে চলছে। কিন্তু এখন তো আমাকে একটা রেগুলার বাজেট বানাতে হবে, এবং সেই বাজেটে আমার ইয়ার ওয়াইজ একটা প্রক্ষেপণ থাকবে, এবং সেটা বাস্তবায়নের জন্য আমার টাকা জোগাড় করা লাগবে, সব কিছু লাগবে আর কি। সেই জন্য একটা রেগুলার বাজেটে আসার ব্যাকআপ হচ্ছে ইররেগুলার বাজেট সিস্টেম, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয়ত হচ্ছে যে গত 1 বছর বা তার আগের থেকে এই অর্থনীতি চলেছে অনেকটা অ্যাডহক বেসিসে বা করে আর কি। এটাকেও আমাকে সুন্দর সামাজিকভাবে আনতে হবে, এবং অনেকগুলো প্রতিশ্রুতি নতুন সরকারের অবশ্যই আছে, বড় বড় ধরনের ব্যয়ের ব্যাপার আছে। আমি একদিকে হয়তো ওই আগের প্রকৃতির ব্যয় হয়তো কমাবো, কিন্তু আমার বেশ কিছু বড় বড় ব্যয় আমার সামনে অত্যাসন্ন হয়ে আছে। আর তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে ওই যে এই যুদ্ধ আমাকে একটা খুব নাজুক একটা পরিস্থিতি তুলে দিয়েছে আর কি। যেমন প্রথম বিশ্বযুদ্ধের পরে যেমন যে বিরাট একটা অনেক দেশে পরিবর্তন হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের এলাকাতেই, আমাদের এই অঞ্চলে 1943-এর গ্রেট ফেমিন যেটা বলে, বেঙ্গল ফেমিন, হ্যাঁ, এটা হয়েছে, মানুষ মারা গেছে। সত্যজিৎ রায়ের অশনি সঙ্গে ছবিতে তার আছে। আচ্ছা, তারপরে 73 সালেও আবার এরকম একটা ওয়াইল্ড শক, মানে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, এবং তেল নিয়েই তারই একটা ফলশ্রুতিতে 74 সালে আমরা একটি বড় একটা দুর্ভিক্ষ ফেস করেছিলাম। এবারও সেই ধরনের একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। তবে আমাদের এখন দুর্ভিক্ষতাটা হয়তো এই বর্তমান প্রচুর আইটি এটা ওটার ভিত্তিতে হয়তো ওই দুর্ভিক্ষকে হয়তো ওইভাবে দেখানো হবে না, যাবে না, কিন্তু এটা নীরব দুর্ভিক্ষ সিরিয়াসলি হবে। যেমন আপনি এই মুহূর্তে দেখেন যে 2 মাস আমাদের স্টক আছে, তারপরে যদি হরমুজ পূরণে দিয়ে ওই জাহাজটা না আসতে পারে বা না আসে, দেরি হয়, আমার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে আছে, হ্যাঁ, মানে আমি কিন্তু বেশ কিছু আশঙ্কা, মানে প্রচন্ড ভাবে, যে বিদ্যুতের সাথে একটার সাথে লিঙ্ক, এই যে ব্যাপারগুলো। তা সুতরাং সেই সব চ্যালেঞ্জগুলোকে নিয়ে বাজেটে একটা প্রক্ষেপণ দিতে হবে বাজেটের। সুতরাং এই 3টা চ্যালেঞ্জকে কিভাবে করব, সেই জন্য যে অর্থনৈতিক কৌশল প্রণয়ন, কি কৌশল অবলম্বন করা, হ্যাঁ, স্ট্র্যাটেজিক প্ল্যান। কারণ যে আমি বলি, যেমন 1991 সালে 3 দল বা সরকাররা তারা একটা যৌথ একটা ঘোষণার ভিত্তিতে
শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার আসছিল, তত্ত্বাবধায়ক সরকার এসেই কিন্তু ফারুক সোবহান সাহেবের, রেহমান সোবহান সাহেবের নেতৃত্বে আমরাও সেই টাস্ক ফোর্সের সদস্য ছিলাম। আমরা টাস্ক ফোর্স করে আমরা একেবারে প্রেসক্রিপশন করে তৈরি করে দিয়েছিলাম যে নতুন গভর্নমেন্ট এসে এই ব্যাকগ্রাফের এই অর্থনীতির পরে কিভাবে করবে সুন্দরভাবে। কিন্তু যাই হোক, সেই বই পাবলিশ হয়েই আছে ইউপিএল এর, কিন্তু সেই বইকেও হয়তো কার্যকর হয়নি। কিন্তু এটা ভাগ্য ভালো ছিল যে দে হ্যাড এ ফাইন্যান্স মিনিস্টার সাইফুর রহমান সাহেব, তিনি কিন্তু এই জিনিসটাকে প্রথমে ভ্যাট ইন্ট্রোডিউস করে দিলেন। তারপরে ওই 5 বছরে আপনি দেখেন বহু অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা ভিত গড়ে দেওয়া, এই যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, তারপরে বেবজার আইন মানে এ করা, প্রাইভেট সেক্টর, মানে বহু এক্সচেঞ্জ রুল টুল, ফ্লোটিং আইএমএফ এর চ্যাপ্টার 8 এর ভিতরে যাওয়া টাওয়া সব কাজগুলো কিন্তু এই প্রথম 5 বছরে তারা করতে পেরেছিলেন। এরপরও মাননীয় আমি মনে করি এস কিবরিয়া সাহেব, তিনি তার হাতেও ইকোনমি ওই সময় কিন্তু অনেকগুলো পদক্ষেপে নিয়েছে। আবার পরের বার আবার 2001 এসে আবার সাইফুর রহমান সাহেব বা ইভেন পরবর্তীকালে আমাদের মোহিত স্যারের সময়ে কিন্তু আমি যতই বলি যথেষ্ট চেষ্টা পাইয়ে চলেছে। এখন আমার এই সময়ে আমাকে এই যে তিনটা চ্যালেঞ্জের জন্য গতকালকে আপনারা বসেছিলেন, এই কমিটির প্রথম বৈঠক গতকাল হয়েছে। আমরা সেই বৈঠক নিয়ে আরো শুনবো, নেব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, কিছুক্ষণের মধ্যে ফিরবো আমরা আবার, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় অর্থনৈতিক কৌশল প্রণয়ন, বাস্তবতা চ্যালেঞ্জ। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। শুধু জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নয়, রয়েছেন সরকারের বিভিন্ন সময়ের বিভিন্ন সংস্কার বা অর্থনৈতিক উন্নয়নের যতগুলো প্রকল্প তৈরি হয়েছে, অধিকাংশ জায়গাতেই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের উপস্থিতি আমরা দেখেছি। সর্বশেষ যে কমিটি, নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের যে কমিটি একটি নতুন কৌশলপত্র প্রণয়নের যে কমিটি করেছে, সেখানটাতেও রয়েছেন ডক্টর আব্দুল মজিদ। জনাব মজিদ, আমরা বলছিলেন আপনি অনেকগুলো বিষয় নিয়ে কথা, কিন্তু এই যে কমিটিতে আপনারা বসলেন, কমিটি গঠন করা হয়েছে অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে, তার সাথে আপনার মতো বিভিন্ন খাতের বিভিন্ন প্রতিনিধি, প্রায় আমি যদি ভুল করে না থাকি 38 জনের মতো সদস্য নিয়ে এই কমিটি, একটি বিশাল বড় কমিটি। এবং আমি দেখলাম যে কোনো খাতকে বাদ রাখা হয়নি, ব্যাংকিং থেকে শুরু করে বেসরকারি খাত থেকে শুরু করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় যারা কাজ করেছেন বা রিসার্চ অর্গানাইজেশন যেগুলো আছে, রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবাইকে আপনারা রেখেছেন। তো আপনাদের এই কমিটির মূল উদ্দেশ্য, আপনি বলছিলেন সরকারকে সহায়তা করা বা সরকারকে রূপকল্প তৈরি করতে, বিশেষ করে স্বল্প মেয়াদে আমি যেটি দেখতে পাচ্ছি আপনার বক্তব্যে, সেটি হলো বাজেটকে সামনে রেখে আপনারা আগে কাজ করছেন। তো এই সরকার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, এবং সেখানেও অর্থনীতি একটি ঝুঁকির মধ্যে রয়ে গেছে। তো তার মধ্যেই আরেকটি বোঝা এসে পড়েছে এই সরকারের ঘাড়ে, বৈশ্বিক যে চাপ। তো এই চাপ সাময়িকভাবে বা দ্রুত সময়ে সামলানোর ব্যাপারে আপনারা কোন কোন পদক্ষেপ নিচ্ছেন? গতকালকের বৈঠক আপনারা যেটি করলেন, সেখানে কি কি আলোচনা এসছে, কোন কোন পথে আপনারা হাঁটতে চাচ্ছেন? গতকালকের বৈঠকে কিন্তু একেবারে সেক্টর ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ আলোচনা হয়নি, ওভারঅল হয়েছে, ম্যাক্রো ইকোনমিক সব দিক দিয়ে। প্রফেসর মাহবুবউদ্দিনের মতন সিনিয়র লোক, যেমন কি তিনি ওয়াহিদুদ্দিন মাহমুদেরও স্যার, বললেন যে আমার গুরু যেখানে রয়ে গেছে আমি মাহবুবুল্লাহ সাহেব, তারপরে আরো সব বহু, ইভেন ওই অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা তিতুমির সাহেব, তারপরে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, নামটা বেশ বড় আর কি, যাই হোক জোনায়েদ সাকি নামে কিন্তু জানো, জোনায়েদ আব্দুর রহিম সাকি, যাই হোক উনি ছিলেন, সবাই ছিলেন খুব উচ্চ পর্যায়ের। এবং
FBCCI থেকে শুরু করে BGMA থেকে শুরু করে ICC এমনকি, প্রেসিডেন্টকেও আমরা দেখলাম সেখানে। এবং সিভিল সোসাইটিরও অনেকে, হ্যাঁ, সবাই মিলে ছিলেন। এবং উনি বলছেন যে এইটা এইরকম কমিটি না যে আমরা বসে বসে একটা রিপোর্ট তৈরি করে দেবো, সবাই মিলে সই করবো, এরকম না। এটা হচ্ছে একটা অ্যাডভাইজারি কমিটি, এর নাম হচ্ছে অ্যাডভাইজারি কমিটি। আমরা এখান থেকে, ওনারা কালকে বলে দিয়েছেন যে কি কি জিনিস সুশাসনের জন্য, কি কি জিনিস, যেগুলো মূলত ওই যে বিভিন্ন সংস্কারের থেকে যেসব সাজেশনগুলো আসছে মূলত ওইগুলোই। আর এই ইকোনমিতে প্রকৃতপক্ষে ডাটাগুলো কতটা ঠিক কিনা, এবারে কিছু করণীয় আছে কিনা, বা ওই যে শ্বেতপত্রে যেসব বিষয়গুলো এসেছিল সেগুলোই হয়েছে কিনা। কারণ আমাকে তো একটা রোড ম্যাপ তৈরি করে দিতে হবে। এটা রোড ম্যাপ তৈরি না করে অগোছালোভাবে যাবে না। এবং বেশ কিছু জিনিস যেমন আলোচিত হলো যে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি আগেও একটা ইয়েতেও বলেছি, আমার একবার প্রান্তজনদের পার্চেজিং পাওয়ার বাড়াতে হবে। পার্চেজিং পাওয়ার বাড়লেই কিন্তু ইকোনমি রোল করবে। হ্যাঁ, তারপরে পার্চেজিং পাওয়ার বাড়াতে গেলে কি হবে, ওই যে এখন যেমন ওই যে কৃষকদের কার্ড দেওয়া হচ্ছে, তারপরে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, একেবারে গ্রাস রুট লেভেলে সরাসরি। আগে এগুলো কিন্তু সব মধ্যবর্তী এদের থ্রু দিয়ে যেত আর কি, পাইতো না, দেওয়া হতো না, যাইতো না বা ইত্যাদি। এখন সরাসরি, যেমন একজন এতিমের একটা কার্ড থাকবে, সে সরাসরি পাবে টাকা। না ডক্টর আব্দুল মজিদ, আমরা নির্বাচিত সরকারের সময়, বিগত সরকারের সময় দেখেছি 144টি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধা দেয়া আছে। তার থেকে নতুন কি এইগুলো? না, এর নতুন হচ্ছে যে এইগুলোকে সব একত্রে করে, এগুলোর ফান্ডে একত্রিত করে একটা নির্দিষ্ট কর্মসূচি ভিত্তিক ডাইরেক্ট টু দি পিপুল যাবে। ওই যে একজন লোক, ধনী লোক, তারও বললো আপনার দুস্থ ভাতা দেবো, চেয়ারম্যানও আত্মীয় হয় বলে, এইসব চলবে না। এটা ডাইরেক্ট তার কার্ডের সাথে ওটার লিঙ্ক থাকবে। যেমন আমি বলি, করোনার সময় আমরা যে দিয়েছিলাম, প্রত্যেকের মধ্যে 2500 না কত করে টাকা দেওয়া হবে, মোবাইল সার্ভিসের মাধ্যমে আমরা টাকাটা দেওয়া হবে বলা হলো। মোবাইল নম্বর নেওয়া হলো, পরে দেখা গেল যে একই লোকের মোবাইল বা একই দলের ওই দলীয় কর্মীদের বা এদেরকে মোবাইল নাম্বার আসছে, যার জন্য ফলে ফাইন্যান্স কিন্তু মাঝখানে কিন্তু এটা আটকাই দিল। হ্যাঁ, আমাদের ডিস্ট্রিবিউশনের সমস্যা আছে, সেই জন্য এটা ডিস্ট্রিবিউশনটাকে ডিজিটাইজ করার জন্যই। কারণটাই এই যে কারোর কাছে যেতে হবে না, কোনো কথা নেই, ওই কার্ডের থ্রু দিয়েই সে পাবে, সে পয়সা পাবে, টাকা পাবে। এই একটা যেমন পার্চেজিং পাওয়ার বাড়াবার জন্য এই ব্যাপারটা করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমার নিজের যা সম্পদ আছে সেইটাকে করতে হবে, কারণ আমার এরকম দুধ বারবার বাড়তে পারে, কত সমস্যা। সেই জন্য ওই যে খাল কাটা কর্মসূচি, আমার যত জলাভূমি, যত আছে বেদখলিত যা আছে, এগুলো তুলে এইটাকে যদি আমি একটা পানির আধার হিসেবে তৈরি করতে পারি, তাহলে আমার ওই যে সেচ যন্ত্র দিয়ে পানি সেচে করতে হবে না। মানে কোনো সময় সমস্যা হলে আমার এখানে এতেই ভাত, এতেই কাপড়, এতেই মাছ, এতেই সবকিছু, যেটি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে উদ্যোগটি নিয়েছিলেন। কারণ এইটা হচ্ছে কি, নিজের দিকে তাকাও, এই ফিলোসফি হচ্ছে নিজস্ব উৎস থেকে তোমার যা আছে তুমি সেইটাকে পটেনশিয়ালি করো। তৃতীয়ত হচ্ছে যে যেমন ধরেন আমাদের নিজস্ব যে গ্যাস কূপ আছে বা নিজস্ব যে আছে, সেইগুলোকে করার জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিতে হবে, নিয়ে এবং এইগুলো করে আমাকে একটা আত্মরক্ষামূলক, স্বনির্ভর হওয়ামূলক, স্বয়ম্বর হওয়ার মতন কর্মসূচিতে যেতে হবে। সেই সবই কৌশল এখানে প্রণীত হবে। এখানে এরকম না যে একটা তৃতীয় পক্ষ দিয়ে, একটা শ্রেণী দিয়ে, একটা গ্রুপ দিয়ে, একটা দিয়ে একটা কাজ করা হবে, সেটা না। সেই জন্যই ওই যে যত সোশ্যাল সেফটি নেট যেসব প্রোগ্রাম আছে, সেগুলোকে মোটামুটি একটা ক্লাস্টার করে, একটা গ্রুপ করে ওই টাকা পয়সাগুলোকে, যেমন আমাদের এইসব প্রকল্পেও যেসব প্রকল্প চলছে সেখানে অনেক টাকা হয়তো সেভ হবে বা থাকবে, সেগুলোকে মোটামুটি একত্রে করে এটাকে একটা স্ট্রিম লাইন করার একটা পদ্ধতি। অর্থাৎ ওদের পার্চেজিং পাওয়ারটা যদি বাড়ানো যায় তাহলে হবে। আর বড় দ্বিতীয় পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, এই যে রেমিটেন্সের টাকাটা আসতেছে, রেমিটেন্সের টাকা কিন্তু ভালো, একটা অর্থনীতির জন্য দরকার, ক্রেডিবিলিটির জন্য, রিজার্ভের জন্য এটা দরকার। কিন্তু আবার এটা ওই ব্লাড সুগারের মতন, যদি আপনি অলস নিয়ে রেখে দেন, রেমিটেন্স আসে যদি, তাহলে যে পাঠাচ্ছে সেও এর থেকে কোনো রিটার্ন পাচ্ছে না, পড়ে থাকে, এবং ওইটা পরে আপনার জন্যই সমস্যা, ওই ডায়াবেটিস হওয়ার মতন অবস্থা হতে পারে আর কি, সুগার বেশি হয়ে গেলে। সেই জন্যই এই টাকা এসেই একে বিনিয়োগে যেতে হবে, বিনিয়োগ করতে হবে, যথাযথভাবে বিনিয়োগ করতে হবে। সেই বিনিয়োগটা কি, ওই যে যেমন যাদের ইন্ডাস্ট্রি, এই যে মধ্যবর্তী, এই যে ইভেন আমাদের ইনফর্মাল সেক্টর
বসে যাচ্ছে, সে পারতেছে না, তাদেরকে দিয়ে মানে ওইরকম একটা স্কিম বানিয়ে এই এই ইনফর্মাল সেক্টরকে গড়ে তোলা, তারপরে মিডিয়াম অ্যান্ড স্মল স্কেলকে স্বয়ংবর করা, ওই শুধু বড়কে তোষণ করে ওরে বড় হতে দেওয়া, এবং ও বড় হয়ে ওই মিডিয়াম অ্যান্ড স্মল স্কেলের কাগজপত্র ব্যবসা সবটা নিয়ে নিচ্ছে, নিয়ে ও কিন্তু বেকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে কুটির শিল্পে যেটা করতো বা যে করতো, ইকোনমিতে যারা মিডিয়াম অ্যান্ড স্মল স্কেলের যে অবদান ছিল সেই অবদান কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। ওই কতিপয় কয়েকজন বড় গ্রুপ তারাই এখন ওই মুড়ি থেকে বানানো থেকে শুরু করে সব কাজ করতে চাচ্ছে বা করতেছে। এটা করা একটা খুব স্বয়ংবর অর্থনীতিতে চলতে পারে, কিন্তু যে অর্থনীতিতে আমার 70% লোক হচ্ছে ইনফর্মাল সেক্টর বা স্মল মিডিয়াম, এরা এই গ্রুপ, তো তাকে বেকার বানিয়ে তার কাজগুলো নিয়ে এই বড় গজন করবে, বড় বড় হয়ে যাচ্ছে, ছোট আরো ছোট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে না হতে পারে সেটিকে অ্যাড্রেস করতে চেয়েছেন আপনারা। ডক্টর আব্দুল মজিদ, আমরা আবার ফিরবো আলোচনায় একটা বিজ্ঞাপন বিরতির জন্য। প্রিয় দর্শক, নীতি হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আমাদের এই অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমাদের আলোচনার বিষয় এবং অতিথি সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমি সরাসরি চলে যাই আলোচনায়। আমাদের অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমি আপনার কাছে, আপনি যে কথাগুলো বলছিলেন যে আপনার এই যে কমিটি সরকার যেটি করে দিয়েছে, আপনারা একটি কৌশল প্রণয়ন করতে চান বা সরকারকে অ্যাডভাইজারি সেবা যেটি সেটি দিতে চান। আপনি একটু আগেই বললেন যে এই যে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্য বা দরিদ্র শ্রেণীকে কিভাবে শক্তপোক্ত করা যায়, তাদেরকে সামর্থ্যবান বানানো যায়, তাদের ক্রয় ক্ষমতা কেমন বাড়ানো যায়, সেই জন্য সরকার বা বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে যে অঙ্গীকারগুলো করেছিল সেগুলো বাস্তবায়ন করছে। বিভিন্ন কার্ড আমরা দেখলাম, ফ্যামিলি কার্ড দিয়েছে, কৃষক কার্ড দিয়েছে, শুরু করেছে, আবার কৃষি ঋণ মৌকুফ করেছে। একটি প্রান্তিক জনগোষ্ঠীকে দরিদ্র সীমার থেকে তুলে নিয়ে আসবার চেষ্টা করছে বলে আপনি যেটি বললেন। তো যেখানে বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে এবং অতীতের যে নানান অন্যায়, অনিয়ম, দুর্নীতি, এই দ্বিমুখী চাপে যে অর্থনীতি, সেই টালমাটাল অর্থনীতিতে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে যে এই অতিরিক্ত বা এডিশনাল সাপোর্ট যেটি দিতে চাচ্ছেন, এর সংস্থান হবে কোত্থেকে? আমি মনে করি অতিরিক্ত দেওয়া হচ্ছে না, যা চলা হচ্ছে এইগুলো যোগ করি আমি। যদি যেমন ধরেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থ্রু দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা সবাই দেওয়া হচ্ছে নিয়মের ভিতরে, যেটা হচ্ছে কত কোঅপারেটিভ সোসাইটি আছে, সোশ্যাল ওয়েলফেয়ারের আছে, প্রতিটা মিনিস্ট্রির এরকম ধরনের ওই টার্গেটেড গ্রুপের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সব আছে। এইগুলোকে সব যদি যোগ করা হয় এবং সেই টাকাকেই যদি একটি সিস্টেমেটিক ওয়েতে যদি দেওয়া যায়, বহু পিলফারেস, বহু কি বলে সিস্টেম লস ঠেকানো যাবে। ওই টাকা দিয়ে ওই টাকা ঠেকানো যাবে। আমি যেমন একটা ছোট্ট করে উদাহরণ দিই, দেশে যত আছে এতিমখানার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার থেকে একটা ক্যাপিটেশন গ্রান্ট দেওয়া হয় যে এতিমদের খাওয়াবার জন্যে। সেখানে কি করে, সে ধরেন প্রায় 2 লাখ টাকা একটা কিস্তিতে পাওনা হয়। সমাজ কল্যাণ অফিসার আর ওই পার্টি তারা নিজেরাই করে ওখান থেকে ওর কাছ থেকে নিয়ে নেয় যে 80,000 টাকা আমারে দিতে হবে, দেয়। কারণ ওর দুর্বলতা আছে, ওর ওখানে আছে হয়তো মাত্র 2 জন এতিম, ও 20 জন এতিমের টাকা নিয়ে তুলে করছে। এটা মানে একবারে খুব নির্ধারিত ভাবে। এখানে যদি আমি এই ডিসিপ্লিনটা আনতে পারি যে আমি এতিমকেই কার্ড দেব এবং টাকাটা এতিমই পাবে, ওর মাঝখানে আমার ওই এনারও দরকার নেই, ওনারও মধ্যস্বত্বভোগীরও নাই, এনারও ভাগ বসাবার দরকার নাই। হ্যাঁ, এইভাবে স্ট্রিমলাইন করলে এটা কিন্তু অতিরিক্ত টাকা লাগবে না। যে টাকা, যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলোকে যদি সুন্দরভাবে সাজানো যায়, করা যাবে। 1, 2 হচ্ছে টাকা তো আদায় করতে হবে, আসতে হবে। আমি মনে করি এই লোকগুলো যদি পারচেজিং পাওয়ার কমে যায়, এই পারচেজিং পাওয়ার বাড়ে। যেমন সহজভাবে বলি, একজন দরিদ্র কৃষক তার ছেলেকে পড়াবার জন্যে আমি একদিকে 1375 টাকার বই ফ্রি দিচ্ছি, শিক্ষকরে দিচ্ছি, পুরো এমপিও ভুক্ত হয়ে তার বেতন সব দিচ্ছি, তাহলে তো তার বিনা পয়সায় বিনা কষ্টে তার
শিক্ষা পাওয়ার কথা, জি। কিন্তু সে সমাজে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই শহরের বা কিছু স্কুলের বা তাদের সাথে টিকে থাকার জন্য তার সন্তানকে বাধ্য হয়ে ওই টিচাররাই যার ফ্রি পড়াবার কথা ছিল সে তারে বিকেলবেলা আলাদা করে কোচিং করে কোচিং করাচ্ছে। কোচিং করুক, যদি স্কুলের পড়াটাই স্কুলের টিচার কোচিং করায় অসুবিধা নেই, কিন্তু ওর জন্য সে পয়সা নিচ্ছে। এই যে 2000 টাকা যদি নেয় পার সাবজেক্টে, এই পয়সাটা তো টিচারের এই গরিব ওর জন্যই তো বাড়তি একটা খরচ হয়ে গেল। ঠিক একই অবস্থা, আমি সরকারি ট্যাক্সের পয়সা দিয়ে হাসপাতাল খুলে সেই হাসপাতালে ওষুধ দিচ্ছি, ডাক্তার দিচ্ছি। ডাক্তার যদি আমার এই জনগণকে যদি ঠিক মতন চিকিৎসা করে, আমার মানুষের স্বাস্থ্যর পিছনে যে খরচটা সেটা অনেকটা কমে আসে এবং একে বিদেশে যেতে হয় না। বিদেশে যেতে গেলে তো ফরেন কারেন্সি খরচ হচ্ছে, উনি সেটা করবেন না। উনি না করে ওই ক্লিনিকে যেতে বলছেন আর এমনভাবে করছেন, ভাব দেখাচ্ছেন যে বিদেশে যেতে হচ্ছে বা করা যাচ্ছে না। এই জিনিসটা যদি থামানো যায় তাহলে এই লোকের স্বাস্থ্যর ব্যাপারেও যে অতিরিক্ত ব্যয় হচ্ছে সেই ব্যয়টা তার সাশ্রয় হবে। সাশ্রয় হলে শিক্ষার ওখানে অতিরিক্ত ব্যয়, স্বাস্থ্যের এখানে অতিরিক্ত ব্যয়, এই টাকাটা তার নিজের হাতে যদি থাকে তাহলে সে তার ছেলে মেয়ের জন্য পুষ্টিকর খাবার কেনা বা করা এটা কিনতে পারবে। এই কেনার ব্যাপারটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি এই জন্যই যে ও কিনলেই আমার জিনিসের ডিমান্ড তৈরি হবে, অর্থনীতি রোল করবে। আর অর্থনীতি রোল করার জন্য যখন ডিমান্ড তৈরি হবে এনার তখন উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে গেলে এনার মেশিনারিজ লাগবে, এনার র মেটেরিয়াল লাগবে। এই যে আমার এখানে রিজার্ভ বাড়তেছে, এই রিজার্ভের টাকা দিয়ে যদি আমি ওনাকে সহজ সত্ত্বে দিয়ে ওর মার্জিন টার্জিন এগুলোতে হেল্প করে দিয়ে যদি আমি ওরে কাঁচামাল আনতে দেই, মেশিন আনতে দেই এবং ও যদি রোল করে আর সেটা কেনার লোক যদি ওখানে তৈরি থাকে, মানুষের কেনা থাকে, তাহলে আমার ওখানে রোল এবং ইকোনমি রোল করলেই আমি রেভিনিউ পাবো। জি, ধন্যবাদ জনাব। একবার অনিবার্য শর্ত। আমি আপনাদের যে উদ্যোগ বা পরামর্শ আপনারা যে কমিটি নিয়েছেন, এই জায়গায় আমি একটু পেছন ফিরে তাকাতে চাই। সেটি হলো 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি এবং কৃষককে স্বাবলম্বী করবার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। এই কর্মসূচি নেবার আগে উনি একটি কৃষি শুমারি করেছিলেন। এই যে এখন সামাজিক নতুন সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে কার্ডগুলোর কথা আপনি বলছেন বা সরকার প্রধান বিতরণ শুরু করেছে, এগুলো নিয়ে কি কোনো জরিপ হয়েছে? জরিপ হওয়া দরকার ছিল না? বাস্তবতার নিরিখে কোথায় প্রয়োজন, কারা পাবে, কিভাবে পাবে, সেরকম কোনো জরিপ কি হয়েছে বা হওয়া প্রয়োজন কিনা? অন্যান্য যে উদ্যোগ আপনারা নিতে চাচ্ছেন বা পরামর্শ, যে আগে আমরা যেটা বলে থাকি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আগে ডায়াগনোসিস করে কোথায় রোগ আছে, সেটিকে ধরে দেন, উনি প্রেসক্রিপশন করে ওষুধ দেন। এইরকম কি এই ডায়াগনোসিসটা অর্থনীতি বা এই সমাজে ডায়াগনোসিসটা কি করা হয়েছে বা করা জরুরি কিনা? এই কমিটির কাছে অর্থনৈতিক কৌশল প্রণয়ন বাস্তব কালকে যেটা আমরা করেছি সেখানে 1 নম্বর শর্ত ওইটাই, জি, কারেক্ট ইওর ডেটা। জি, ডেটা কারেক্ট না হলে আপনার কোনো পরিকল্পনা, কোনো কাজ কারেক্ট হবে না। হ্যাঁ, সুতরাং এই যাচাই বা জরিপ বা যা বলা হয় সেটার উপরে প্রথমেই জোর দেওয়া হয়েছে, কারণ ওটা করতে হবে আর কি। এই জন্যই ওই যে পাইলট আকারে করছেন কেন, কারণ যেহেতু সব ডাটা নাই বা সবের এই ঘরে যাচ্ছে না, এটা ছোট ছোট গ্রাম বা একটা এলাকাকে নিয়ে করা হচ্ছে, করলেই তখন ওখান থেকে বেরিয়ে আসতেছে কি কি করা। এই যে আপনি সিম্পল দেখেন, এটা সাধারণত মানুষের হরকতে বরকত আসে আর কি। এই যে তেল আমি দেখতেছি, তেল আছে, সব আছে, অথচ মানে লাইন ধরে দিচ্ছে, একজনের লাগে না, সে 3 বার নিচ্ছে, নিয়ে কৃত্রিম সংকট করতেছে। দেখেন প্রয়োজন মতন কিন্তু অ্যাপস তৈরি হয়ে যাচ্ছে, সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে, আপনি কখন নিচ্ছেন, কয়বার নিচ্ছেন, ধরা পড়বার পথে। তা সুতরাং এই যখন নেসেসিটিতে আপনি যখন পড়বেন, আপনি যখন একটা কাজে পড়বেন, নেসেসিটি উইল ডিকটেট ইউ যে কিভাবে এটাকে নিশ্ছিদ্র করা যায়, করা যায়। আমি আবার বললাম যে ওই এতিমখানাদের ব্যাপারটা যেটা বললাম, আমার ওই ফলস 20 জন এতিম দেখিয়ে ক্যাপিটেশন গ্রান্ট আর ওই অফিসার দেওয়ার সময় কিছু নিজেও কেটে নিল, এই 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 তেলের সমিতি যাওয়ার দরকার নেই। আমি সোজা ডাইরেক্টলি পুরোহিত এতিম যে, হ্যাঁ, তাকে আমি সরাসরি কার্ড দেবো এবং বলবো তুমি সরাসরি পাবা। চিন্তা করেন, আমি ভালো করে বলছি, যেমন ধরেন 20 জন এতিমের নাম দিয়ে টাকা তোলা হচ্ছে, ওদের কিন্তু বাস্তবতাটাই আমি বলছি যে বাস্তবতাকে ওই যে জরিপের কথাটা আপনি বললেন, জরিপটা ওইভাবেই হবে, একবার গ্রাসরুট লেভেল থেকে টোটাল হিসাব করে কে প্রকৃত পক্ষে প্রাপক হবে সেই তাকে দেওয়ার
দিতে যেয়ে কি সমস্যা হতে পারে, সেই জন্যই ওই কিন্তু পাইলট আকারে করা হচ্ছে। পাইলটটা করলেই বোঝা যাবে যে কি কি ধরনের লিমিটেশন সেখানে আছে, হুইচ উইল হ্যাভ টু বি রিজলভড। হ্যাঁ, সেই রিজলভ কাজটা সাথে সাথে যাবে। ও কালকের যে প্রাথমিক আলোচনাগুলো হয়েছিল সাবজেক্ট ওয়াইজ হয়নি, কিন্তু এখানে বিজ্ঞ আলোচকবৃন্দ তারা তাদের দৃষ্টিভঙ্গিতে বলেছেন এইগুলো, যে আপনাকে ডেটা ঠিক করতে হবে, তারপরে আপনার দৃষ্টিভঙ্গির ব্যবসাটা ক্লিয়ার আছে, মধ্যস্বত্বভোগী যাতে হয়ে যায়, তারপরে আপনি ব্যাংকিংয়ে কি কি করতেছেন আর কি। হ্যাঁ, এসব কথাও উঠেছে স্বাভাবিকভাবেই, যে ব্যাংক হচ্ছে হৃৎপিণ্ড, সেই ব্যাংকের যে অসুখ হয়েছে, সে যে টাইফয়েডে আছে, সে যে আইসিইউতে আছে, ওরে আইসিইউ থেকে বের করে আনার জন্য আপনি কি করছেন বা কী করা হবে, সেই সব কথাগুলো এখানে উঠে আসবে, চলে আসবে আর কি। তো সুতরাং এটা হলিস্টিক্যালি ডায়াগনস্টিক ওয়েতেই এগোতে হবে। সেই এগোবার কথাটাই কিন্তু এই কৌশল প্রণয়ন অতীতেও বহুবার হয়েছে। পার্সপেক্টিভ প্ল্যান ছিল, 8টা 5 ইয়ার প্ল্যান আছে, কিন্তু সেগুলো একটা বলা হয়েছে যে একটা রিভিউ থাকবে, যে এই 8টা 5 ইয়ার প্ল্যানের কি টার্গেট ছিল, কি হয়েছে, কেন হয়নি, কেন হয়নি, এটাও একটা চ্যাপ্টার থাকবে বলা হয়েছে। তাই এবং সেটা থাকলেই তখন ব্যাপারগুলো স্পষ্ট হবে। এটা কিন্তু খুব খোলামেলা একটা কমিটি, এটা কারোর কাছে কোনো না, সীমাবদ্ধ সীমিতের ভিতরে থাকা না। আমরা আশা করতে চাই সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে অর্থনীতিকে শক্তপোক্ত করবার জন্য, বা অর্থনীতির যে জায়গায় রক্তক্ষরণগুলো আছে সেগুলোকে মেরামত করবার যে উদ্যোগগুলো নিয়েছে, আপনারা সেখানে পরামর্শ কমিটি হিসেবে, আমি পরামর্শ কমিটি বলছি, পরামর্শ কমিটি হিসেবে আপনারা যদি সেখান থেকে যাদের সম্মিলন ঘটানো হয়েছে কমিটিতে, দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ থেকে শুরু করে বিষয় বিশেষজ্ঞদেরকেই সম্পৃক্ত করা হয়েছে। আমি আশা করি যদি কোনো খাত বা কোনো সেক্টর বাদ পড়ে যায়, সেখান থেকে আপনারা নিশ্চয়ই আবার ভবিষ্যতে অ্যাডপ্ট করবেন, সম্পৃক্ত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সাফল্য কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের না বলে বলতে হবে অর্থনীতির সাফল্য কামনা, জি আপনাদের মানে অর্থনীতির সাফল্য, আমাদের অর্থনীতির সাফল্য কামনা করে শেষ করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানে। শেষ করবার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহে শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।